চীনা পণ্যে 10% শুল্ক কমালেন ট্রাম্প। শি জিনপিং এর সঙ্গে বৈঠক, শিগগিরই বাণিজ্য চুক্তির সম্ভাবনা। 3 দশক পর পারমাণবিক পরীক্ষায় ফিরছে যুক্তরাষ্ট্র। বিশ্বের রাজনীতিতে উত্তেজনা বাড়ার শঙ্কা বিশ্লেষকদের। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। চীনের ওপর 10% শুল্ক কমালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বিনিময়ে ফেন্টানাইল রপ্তানি নিয়ন্ত্রণে রাজি হয়েছে চীন। দক্ষিণ কোরিয়ার বুসানে বহুল আকাঙ্ক্ষিত বৈঠকের পর এ সমঝোতায় পৌঁছান দুই পরাশক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। প্রায় 2 ঘণ্টার বৈঠক শেষে স্ব গন্তব্যে ফের উড়াল দেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট। দীর্ঘ 6 বছর পর বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে বহুল আকাঙ্ক্ষিত বৈঠকে বসেন দুই পরাশক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। 1 ঘণ্টা 40 মিনিট ধরে চলে আলোচনা, যেখানে উঠে আসে শুল্ক, বিরল খনিজ পদার্থ, মাদক চোরাচালান এবং কৃষিখাত, রাশিয়া ইউক্রেন সংকট সহ নানা ইস্যু। বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প চীনা পণ্যের উপর আরোপিত শুল্ক 57 থেকে কমিয়ে 47% করার ঘোষণা দেন। বিনিময়ে ফেন্টানাইল রপ্তানি নিয়ন্ত্রণে রাজি হয় চীন। পাশাপাশি বিরল খনিজ সংকট সমাধান এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে চীনের সয়াবিন কেনার ব্যাপারেও সিদ্ধান্ত হয় এই বৈঠকে। একই সঙ্গে খুব শিগগিরই দুই দেশ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে পারে বলে জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল প্রবেশ রোধে চীনের উপর আমি 20% শুল্ক আরোপ করেছিলাম। আমি সেটি 10% কমিয়েছি এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ওয়াশিংটন ও বেইজিং এখন অনেক বিষয়ে একমত। চীন এখন থেকে বিপুল পরিমাণ সয়াবিন কিনবে। আমি এর প্রশংসা করি। এদিকে আগামী বছর চীন সফরের পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের। এই আলোচনাকে দুই দেশের সম্পর্কের উন্নয়নে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ 24। 30 বছর পর পেন্টাগনকে ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া, চীন সহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই সিদ্ধান্ত বলেও দাবি তার। এদিকে ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্ব রাজনীতিতে উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। 3 দশকের নিরাপত্তা ভেঙে ফের জেগে উঠছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ঘাঁটি। পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই ঘোষণা দেন তিনি, যেখানে রাশিয়া, চীন সহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় তাল মিলাতে এই সিদ্ধান্ত বলেও দাবি ট্রাম্পের। এর আগে যুক্তরাষ্ট্র সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালায় 1992 সালে নেভাদায়। ডিভাইডার নামের সেই প্রকল্পটি ছিল দেশটির 1054তম পরীক্ষা। তারপর থেকে স্থগিত ছিল পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি। তবে বিপত্তি বাধে সম্প্রতি রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেবেস্টনিকের সফল পরীক্ষা চালানোর পর, যা বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে টেক্কা দিতে সক্ষম বলে দাবি করে ক্রেমলিন। এর কিছুদিন পরই মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণায় বিশ্ব রাজনীতিতে উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ 24। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই, জানিয়েছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। এর আগে গত 28 অগাস্ট ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় করার ঘোষণা দেয়, যার মাধ্যমে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে। তবে তেহরান বারবার দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, যা বেসামরিক প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে।
ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পুনরায় সংলাপে বসতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। মধ্যস্থতাকারী তুরস্কের আহ্বানে এতে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। তবে সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা থামাতে তালেবান সরকারের প্রতি হুঁশিয়ারি বজায় রাখার বার্তা দিয়েছে শাহবাজ শরীফ সরকার। দুই প্রতিবেশী দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিশ্চিতে গত কয়েকদিন ধরে তুরস্কের ইস্তাম্বুলে আলোচনা চলছিল। তবে সংকটের কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই ওই আলোচনা শেষ হয়। সীমান্তে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে চলতি মাসের শুরুর দিকে তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে ইসলামাবাদ ও কাবুল। গাজায় আবারও ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে, যার মধ্যে রয়েছে 46টি শিশু। এই বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ, কাতার, ফ্রান্স ও ইরান সহ আন্তর্জাতিক বিশ্ব। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনি বন্দীদের সাথে রেড ক্রসের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে তেল আভিভ, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বিশ্বজুড়ে। স্থায়ী যুদ্ধবিরতির আশা ভেঙে দিয়ে ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় আবারও রক্তাক্ত গাজা উপত্যকা। সেখানকার হাসপাতালগুলোতে আহতদের ভিড় আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস। চুক্তি ভেঙে এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিশ্ব। কাতারের প্রধানমন্ত্রী এই হামলাকে হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন। ফ্রান্স গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে গাজায় যুদ্ধবিরতি এখন চরম হুমকির মুখে। আর ইরান অভিযোগ করেছে এই অঞ্চলের অর্থনৈতিক পুনর্গঠনে বাধা দিতেই বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে দখলদাররা। এরই মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলের আরেকটি সিদ্ধান্ত। জাতীয় নিরাপত্তার অজুহাতে কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে তেল আবিব। এই সিদ্ধান্তকে মানবাধিকারের চরম লঙ্ঘন আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে হামাস। নিবির আমিন, নিউজ 24। ঘূর্ণিঝড় মেলিসার প্রভাবে ক্যারিবীয় অঞ্চলে অন্তত 30 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে হাইতির পেটি গোভ এলাকায় নদীর পানি উপচে পড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে 10 শিশু সহ 25 জন প্রাণ হারায়। আশ্রয়হীন হয়ে পড়ে হাজারো মানুষ। গত মঙ্গলবার জ্যামাইকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় তাণ্ডব চালানোর পর কিউবাতেও আঘাত হানে, যেখানে দুর্যোগের আশঙ্কায় 7 লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় সরকার। বর্তমানে হারিকেনটি দুর্বল হয়ে বাহামার দিকে অগ্রসর হচ্ছে। অভিবাসীদের জন্য আরও একটি নতুন নিয়মের ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। এখন থেকে অভিবাসী কর্মীদের কাজের অনুমতিপত্রের মেয়াদ আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে না। এতে বেশি বিপাকে পড়বেন H4 ভিসাধারী, গ্রিন কার্ডধারীদের স্ত্রী এবং F1 শিক্ষার্থীরা, কারণ দেশটিতে কাজ করতে গেলে তাদের এই অনুমতিপত্রের প্রয়োজন পড়ে। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসেই অভিবাসন নীতি কঠোর করেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের জন্য দিতে থাকেন একের পর এক কঠিন বার্তা। এরই ধারাবাহিকতায় এবার অভিবাসী কর্মীদের কাজের অনুমতিপত্র বা EAD মেয়াদ আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে না বলে জানিয়েছে তার প্রশাসন। 30 অক্টোবর বা তারপর থেকে যেসব অভিবাসী কর্মী EAD নবায়নের আবেদন করবেন তারা আর স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ার সুবিধা পাবেন না। তবে তার আগে যে EADর মেয়াদ নিজে থেকেই বেড়েছে সেগুলোর কোনো সমস্যা হবে না। ট্রাম্প প্রশাসনের যুক্তি, নতুন নিয়মের জেরে জনগণের নিরাপত্তা ও দেশের সুরক্ষা নিশ্চিতে আরও বেশি করে যাচাই বাছাই করা সম্ভব হবে। এতে কমবে জালিয়াতি ও ঝুঁকির সম্ভাবনাও। আগের নিয়মে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলেও সময় মতো নবায়নের আবেদন করলে এবং নির্ধারিত কিছু শর্ত পূরণ করলে 540 দিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারতেন অভিবাসীরা। এই পরিবর্তিত নিয়ম হাজার হাজার ভিনদেশি কর্মীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মুশকিলে পড়বেন H4 ভিসাধারী স্বামী স্ত্রী, গ্রিন কার্ডধারীদের স্ত্রী এবং F1 শিক্ষার্থীরা, কারণ মার্কিন মূল্যকে কাজ করতে গেলে তাদের EADর প্রয়োজন পড়ে। EAD এমন একটি নথি যা অভিবাসী এবং শরণার্থী আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেয়। আসমাতুলি, নিউজ 24। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর উপর ভর করে এবার $5 ট্রিলিয়ন মাইল ফলক স্পর্শ করল চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া।
বুধবার প্রথম কোনো কোম্পানি হিসেবে এই বিশাল বাজার মূল্যের ক্লাবে প্রবেশ করে তারা। চ্যাটজিপিটি আসার পর থেকে এনভিডিয়ার শেয়ারের দাম বেড়েছে প্রায় 12 গুণ, আর মাত্র 3 মাসেই এর বাজার মূল্য 4 ট্রিলিয়ন থেকে 5 ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির সিইও $500 বিলিয়ন নতুন অর্ডার পাওয়ার কথা জানিয়েছেন। একই সাথে এনভিডিয়ার উন্নত চিপ রপ্তানির বিষয়টি মার্কিন ও চীনা প্রেসিডেন্টের আসন্ন বৈঠকেও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ফ্রান্সের লুভের জাদুঘরে চুরির ঘটনায় আরও 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে জানা যায়, বুধবার আটককৃতদের মধ্যে একজনের ডিএনএ ঘটনাস্থলের থেকে পাওয়া ডিএনএর সাথে মিল রয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, চুরি হওয়া অলংকারের মোট দাম ছিল প্রায় 1247 কোটি টাকা, যার মধ্যে এখনও 124 কোটি টাকার অলংকারের হদিশ মেলেনি। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরির ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।